এই মুহূর্তে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নতুন সরকার আসার পরে সব থেকে বেশি চর্চিত বিষয়। অনেকে আশা করছেন যে সৎ পথের যোগ্যতার সাথে যারা পড়াশোনা করে এসেছেন এতদিন তাদের জন্য সব থেকে প্রথম সরকারি চাকরির পদক্ষেপ হতে চলেছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট। এতে অনেকগুলো পোস্ট আছে আমরা জানি, যেমন পঞ্চায়েতের কর্মী, সহায়ক, নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ, সেক্রেটারি, এতগুলো পোস্ট পঞ্চায়েতের জন্য রয়েছে। পঞ্চায়েত সহায়কের প্রশ্নে অঙ্ক অঙ্ক থাকে মাত্র 20টা। সেই 20টা থেকে একটা চ্যাপ্টার, আমার নিজের বই, একটা চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন হুবহু একই হতে পারে, এটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন আমার মনে হয় অনেকে অজ্ঞান হয়ে যেতে পারেন। আমি অজ্ঞান হয়ে গেছিলাম যখন প্রথম প্রশ্ন দেখলাম সপ্তাহখানেক আগে। আমি বিশ্বাস করতে পারিনি যে আমার বইটা থেকে এতগুলো প্রশ্ন একটা চ্যাপ্টার এবং পর 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 আমি সেটা নোট করে রেখেছি যে আমার বইতে কোথায় আছে। আমার বইটা আমি লিখেছি 2011 সালে, আর এই পরীক্ষাটা হয়েছে 2018-র আশপাশ। ঠিক আছে, চলুন আমরা দেখে দিই যে আমাদের প্রশ্নগুলো কেমন ছিল। প্রথম প্রশ্নটা হচ্ছে, ইফ বয় যদি 42 হয় তাহলে গার্ল কত? বয়, এই যে বিও ওয়াই, এটা রিজনিং, এটা কিন্তু ম্যাথ নয়। এটা রিজনিং এর কোডিং ডিকোডিং এর মধ্যে পড়ে। এবার বিও ওয়াইটা হচ্ছে 42 যদি হয় তাহলে জিআইআরএল, গার্ল সমান কত? অনেকের মনে হবে এটা বয় ওটা গার্ল, কিন্তু তা নয়। এদের একটা কোড আছে। যেমন বি, আমরা যদি অ্যালফাবেট গুলোকে দেখি, বি কত নাম্বার পজিশনে আছে? বি থাকে 2 নম্বরে, প্রথম এ 1-এ, তারপরে বি হচ্ছে 2-এ। একই রকম ভাবে ও কততে আছে? ও হচ্ছে 15-তে। আপনি যদি আঙুল গোনেন তাহলে বুঝতে পারবেন ও 15-তে আছে। আর ওয়াই কোথায় আছে? ওয়াই হচ্ছে 25-এ, কেননা জেড হচ্ছে 26 নাম্বার। তাহলে 25 আর 15, 40 আর দিয়ে 42, টোটাল কত হলো? 42। দেখুন ম্যাচ করেছে 42, কেমন? তাহলে একই রকম ভাবে গার্লটাও আমাকে দেখতে হবে যে কে কোন পজিশনে আছে। তাহলে জি আছে কত নাম্বারে? জি রয়েছে 7 নম্বরে, এবিসিডি করে যান, জি 7 নম্বরে। তারপর আইটা কততে আছে? আই হচ্ছে 9 নম্বরে। তারপর আর কততে আছে? আর হচ্ছে 18 নম্বরে। আর এলটা কোথায় আছে? এল হচ্ছে 12 নম্বরে। টোটাল যদি যোগ করি 18, 12 হচ্ছে 20, 30, 40, 46, কত হলো টোটাল? 46। তাহলে আমার ফাইনাল উত্তর কত? 46। কেমন? রিজনিং এর প্রশ্ন অঙ্কের মধ্যে দিয়েছে। পঞ্চায়েত সহায়কের 2018 সালে যে পরীক্ষাটা হলো মুর্শিদাবাদে, তার প্রশ্ন নিয়ে এসেছি। আমার বই থেকে হুবহু কমন কত প্রশ্ন দেখলেও বুঝতে পারবেন, প্রশ্নের মানটা কেমন সেটাও দেখলে বুঝতে পারবেন। যেমন ধরুন এই যে দিয়েছে, দ্য নাম্বার অফ গার্লস ইন এ ক্লাস ইজ 5 টাইমস দ্য নাম্বার অফ বয়েজ। মানে যদি আমরা বয় দেখি, গার্ল দেখি, দিয়ে বলছে যে গার্লস, দ্য নাম্বার অফ গার্লস ইন এ ক্লাস ইজ 5 টাইমস, মেয়েরা হচ্ছে 5 গুণ ছেলেদের তুলনায়। তার ছেলেরা যদি একটা হয়, মেয়েরা হবে 5টা। কেউ মনে করবে ছেলেরা যদি একটাকে এক্স লেখে তাহলে মেয়েদের 5টা মানে 5x, এরকম লেখে। এটা অনুপাত ছেলে আর মেয়েদের হলো। এবার জানতে চাইছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি দ্য টোটাল নাম্বার অফ চিলড্রেন ইন দ্য ক্লাস। মানে এদের মধ্যে কোনটা টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হতে পারে না ওই ক্লাসের মধ্যে। সহজ কথা হচ্ছে, ছেলে যদি একটা হয়, মেয়ে যদি 5টা হয়, মানে একে অপরের 5 গুণ, এ 1 গুণ ও 5 গুণ, তাহলে দুজন মিলে তো 6 গুণ। তাহলে টোটাল স্টুডেন্ট তো 6-এর সাথেই মাল্টিপল হতে হবে, হয় 6টা, নাহলে 12টা, নাহলে 18টা। তো আমরা দেখবো এই দুজন মিলে যে 6 গুণ মানে 6x, অনেকে লিখবে, আমি লিখি না, আমি 6 ভাবছি। 6-এর সাথে যে ম্যাচ করে সে হতে পারে, যে ম্যাচ করে না সে হবে না। কে ম্যাচ করে না? একদম এই ভদ্রলোক, 35। 24ও 6-এর গুণিতক, 30ও গুণিতক, আর হচ্ছে 42ও গুণিতক। তাহলে ম্যাচ করে না কে? 35। আপনি অঙ্কটা করে দেখুন, এটাই হবে উত্তর। কেমন? ফাইন্ড দ্য ভলিউম অফ এ কিউবয়েড, 16 মিটার লম্বা, 14 মিটার চওড়া এবং 7 মিটার হাইট। মানে এটা ঘনক। সেই ঘনকের, ঘনক মানে এই ঘনক বলছি, কিউবয়েড মানে হচ্ছে আয়ত ঘন বা সমকোণী চৌকোণ। এই যেমন হয় আয়ত ঘন বা সমকোণী চৌকোণ, এরকম করে দিলাম 3D। যার দৈর্ঘ্য বলছে 16 মিটার, আর প্রস্থ বলছে এইটা 14 মিটার, আর হাইটটা বলছে 7 মিটার। হাইট হচ্ছে 7 মিটার। তাহলে এর আয়তন কত? তাহলে তিনটের গুণ, 16, 14 আর 7-এ গুণ করলে হয়ে গেল। আমরা তো গুণ করি না, গুণ করার দরকার নেই, অনেক সময় দরকার হয় না। কেন? দেখুন যদি এককের ঘরটা গুণ করি, 6 4 24, 4-এর সাথে 7 গুণ করেন, 4 7 28, যার লাস্টে 8 আছে সেই হচ্ছে উত্তর, 1568। আমার করারই দরকার নেই। আর আপনার যদি ইচ্ছে হয় আপনি বসে বসে গুণ করুন, আমি করব না। আপনি বসে বসে গুণ করে দেখুন যে এটিই হবে 1528। মানে দেখুন, যেমন সহজ পরীক্ষা বা ছোট পরীক্ষা তেমন আপনাকে খাটাবে কম। এবার এটা যদি একটা বড় পরীক্ষা হতো তাহলে পুরো গুণ করি এমন করতো যে 3টেরই শেষে 8 দিত, তখন আমাকে বসে বসে গুণ করতে হতো। তো যখন দরকার নেই, করার দরকার নেই। কেমন? ইউনিট ডিজিটটা গুণ করলেও তো কাজ মিটে যায়, এককের ঘরটা, তার যার লাস্টে 8 হচ্ছে সেই উত্তর। বেশ, এটা রিজনিং। নাম্বারের সাথে ম্যাথমেটিক্সের যে সম্পর্ক, তাহলে নোটের সাথে কার সম্পর্ক? একই সম্পর্ক। মানে এরা দুজন, এই দুজনের মধ্যে যে সম্পর্ক থাকে, এই নোটের সাথে যেটা উত্তর হবে তার সাথে সেই সম্পর্ক হতে হবে। এবার দেখুন, নাম্বার আর ম্যাথমেটিক্স, অঙ্কের একটা এলিমেন্ট মানে অপরিহার্য উপাদান হচ্ছে নাম্বার। নাম্বার ছাড়া অঙ্ক হয় না, এটা আমরা বলতে পারি। তাহলে যে নোট যেটা বলছি, সেই নোটের সাথে এদের মধ্যে কার সম্পর্ক আছে? ল্যাঙ্গুয়েজ, ইঞ্জিনিয়ার, ডক্টর, কারেন্সি।
দেখুন ওই নোট মানে কিন্তু পড়াশোনার নোট নয়, ওই নোট হচ্ছে কারেন্সির নোট। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে কারেন্সির নোট টু কারেন্সি, এদের মধ্যে সম্পর্ক সেম। ঠিক আছে, আমার বইয়ের পার্সেন্টেজ চ্যাপ্টারের 62 দাগে আছে, হুবহু একই, অপশনও চেঞ্জ নাই, কোনো ডাটাও চেঞ্জ নাই। কিরকম? ইন অ্যান ইলেকশন এ ক্যান্ডিডেট হু গেটস 84% অফ দ্য ভোটস ইজ ইলেক্টেড বাই এ মেজরিটি অফ 476। মানে একটা ভোটে দুজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, তার মধ্যে একজন পেয়েছে 84% ভোট এবং সে 476 ভোটের মেজরিটিতে জিতেছে। এখন খেয়াল করে দেখুন, আমি যদি একটা গ্রাফ করি যে ভদ্রলোক জিতেছে এ পেয়েছে 84% ভোট, তাহলে আমাকে ভাবতে হবে আর যে ভদ্রলোক হেরেছে সে কত পেয়েছে। তাহলে এ যদি 84 পায়, তাহলে আরেক ভদ্রলোক যে আছে সে নিশ্চয়ই 16% পেয়েছে, তাই না? 16% জিতেছে। তাহলে যেই 84% পেয়েছে এই জিতেছে, কিন্তু কত পার্সেন্ট ভোটে জিতেছে? বললে হবে না যে 84% ভোটেই জিতেছে, তা নয়। অন্যজন পেয়েছে 16, তাহলে এ নিজে যখন 16 পর্যন্ত গেছে তখন হচ্ছে ড্র, ওর সাথে ড্র হয়েছে। 16-র পরে যেটুকু বাড়তি মানে কোনটুকু? এইটুকু, এইটুকুতে এই ভদ্রলোক জিতেছে, যে জিতেছে সে। তো পার্সেন্টেজে কত খেয়াল করে দেখুন, 84 থেকে 16 বাদ দিলে কত হয়? 68। তাহলে 68% ভোটে জিতেছে এবং সেই 68% মানেই হচ্ছে 476। বোঝা গেল? তাহলে টোটাল ভোটার লিস্ট কত? 100%। বা যে হেরেছে সে কত ভোট পেয়েছে? 16%। যে জিতেছে সে কত পেয়েছে? 84%। হিসেব করা যাবে। মানে প্রথম কাজ হবে আমার, যে 476 ভোটই হচ্ছে 68%, তাহলে একে 68 দিয়ে ভাগ করলাম, এক এক পার্সেন্টের মান পেলাম। এবার যদি 16 দিয়ে গুণ করি, তাহলে যে হেরেছে তার ভোটটা বেরোবে। যদি 84 দিয়ে গুণ করি, যে জিতেছে তার টোটাল ভোটটা বেরোবে। ঠিক আছে? আর যদি আমি 68 দিয়ে গুণ করি, তাহলে যত ভোটে জিতেছে সেইটা বেরোবে। বোঝা গেল? তাহলে আমার এখানে ভোটার লিস্ট জানতে চেয়েছে, আমি তাহলে কি করব? 100 দিয়ে গুণ করে দেবো। কেমন? তাহলে 100 দিয়ে গুণ করলে কত হবে? সেটা হচ্ছে 6 7 42, সেটা হচ্ছে 700, এর 7 গুণ। এবার আমরা কি করি? আমরা পরীক্ষার হলে এই নাটকটা করতে যাই না, এই নাটকটা করতে যাই না, এটা কাটলে 7 হলো, দিয়ে 700 হলো, এই নাটকটা না করে আমরা শুধু দেখে নিই যে এই যে ভদ্রলোক বলছে 68%, এর সাথে কত গুণ? দেখলাম 7 গুণ। যখনই 7 গুণ হলো উত্তর 700। 7 গুণ মানেই 700 হবে। এই যে পার্সেন্টেজের ক্ষেত্রে এটা আমরা দেখেছি, আপনারা যারা আমাদের পুরনো স্টুডেন্ট তারাও জানেন 7 গুণ মানে 700। কেমন? এই প্রশ্নটা করার সময় আমার বইটাই হাতে রেখেছিল, কারণ আমি যে নামগুলো ব্যবহার করেছি আমার বইতে সেই নামেও এখানে ভরে দিয়েছে, নামটা, ডাটাটাও পরিবর্তন করেনি। দেখে নি কোন প্রশ্ন ছিল। এই প্রশ্নটা আমার বইয়ের পার্সেন্টেজের 61 নাম্বারের অঙ্ক, এইটা 61 নাম্বার। কোনো ডিজিট চেঞ্জ নেই, অপশনও চেঞ্জ নেই। বিশ্বাস না হলে যাদের কাছে আমার পুরনো বই আছে তারা একবার গিয়ে দেখে আসতে পারেন। কি আছে অঙ্কটায়? এ স্টুডেন্ট হ্যাজ টু অবটেন 33% অফ দ্য টোটাল মার্কস। একটা স্টুডেন্টকে 33% নাম্বার পেতে হবে পাস করার জন্য, টু পাস। কেমন? হি গট 125, সে 125 নম্বর পেয়েছে এবং 40-এর জন্য ফেল করেছে। তার মানে 125 পেয়েছে, আবার 40-এর জন্য ফেল করেছে, তার মানে ওই 40টা যদি পেতো, মানে টোটাল 165 পেতো, তাহলে সে পাস করতো। তাহলে টোটাল পাস মার্কস হচ্ছে 165 নাম্বারের ক্ষেত্রে, আর পার্সেন্টেজের ক্ষেত্রে এই ভদ্রলোক হচ্ছে 33%। পাস করার জন্য 33% লাগবে, আর এই নাম্বারটা 165। তাহলে আমরা কি বুঝলাম? যে 165টাই যদি 33% হয়, তাহলে একে 33 দিয়ে ভাগ করবো, এক এক পার্সেন্টের মান পাবো। এবার যদি আমি 100 দিয়ে গুণ করে দিই, তাহলে কি পাবো? তাহলে টোটাল নাম্বারটা পাবো যত নাম্বারে পরীক্ষা হয়েছিল। এবার আমি দেখছি 33-এর ক গুণ? এইটা, বা যদি কাটাকাটি করি আমরা, 33 মানে হচ্ছে 5, 5 3 15, 5 গুণ, 5 গুণ, তাহলে টোটাল উত্তর কত? 500। এবার আমরা পরীক্ষার হলে নাটকটা করি না, আমরা নাটকটা না করে কি ভাবি? যে যখন দেখলাম যে এই 165টা 33% সমান, তো এই 33-এর সঙ্গে 165 কত গুণ? দেখলাম 5 গুণ। তো যখনই 5 গুণ, উত্তর কত? এই যে 500। 5 গুণ মানে 500। আর এইসব নাটক করার দরকার হয় না। বোঝা গেল? দ্য আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ডস মানে ঘন্টা এবং মিনিটের কাঁটা অফ এ ওয়াল ক্লক, একটা দেওয়াল ঘড়ির, উইল ক্রস ইচ আদার, একে অপরকে ক্রস করবে। মানে দুপুর 12টা থেকে দুপুর 2টোর মধ্যে, 12টা থেকে 2টোর মধ্যে কতবার ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একে অপরকে ক্রস করবে। এবার আমরা যদি এটা দেখি, আমরা যদি দেখি, এটা মনে করুন 12, এটা বাজে 6, এটা 12, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 3, এরকম ঘন্টার কাঁটা এরকম রইল। দুপুর 12টার সময় ঘন্টার কাঁটা এই সোজা, আর তার সঙ্গে মিনিটের কাঁটা কোথায়? মিনিটের কাঁটাও কিন্তু এই সোজা একই জায়গাতে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা। তো এখান থেকে স্টার্টিং, এই প্রথমবারে ক্রস করলে বলা হবে না যে ক্রস করেছে, কারণ ওটা স্টার্টিং পয়েন্ট। কেমন? তাহলে বলুন তো, ঘন্টার কাঁটা যখন 2-এর সোজা যাবে, এখানে 1, এখানে 2, এরকম, তাহলে আমাকে এইটুকু টাইমের মধ্যে কতবার ক্রস করবে বোঝাতে চাইছি। আপনি নিজেও বুঝতে পারবেন, 12টার পরে মিনিটের কাঁটা পাই 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 করে ঘুরে চলে এলো, ঘন্টার কাঁটা তখন 1-এর সোজা গেল, ক্রস হলো না। কখন ক্রস করবে? এই মিনিটের কাঁটাটা আবার যখন ঘুরে 1-এর পেরোবে, মানে একটা 5, মোটামুটি একটা 5, একটা 5 যখন বাজবে তখন একবার ক্রস করবে, ফের দুটো 10-এর পরে গিয়ে ক্রস করবে, তো দুটো পের হয়ে গেল, পার হয়ে গেল। তার মানে কি?
কবার করলো? মাত্র একবার ক্রস করলো। কোন সময়? আপনি নিজে চোখ বন্ধ করে একটা ঘড়ি নিন, ঘড়ি নিয়ে নিজে দরকার হলে পার করে দেখুন, তাহলে আরো ভালো অভ্যেস হবে। 1টা 5 নাগাদ মোটামুটি, আরো ক্যালকুলেশন যদি করি তাহলে 5-এর থেকে একটু বেশি সময়, 1টা 5-এর সেই সময় ক্রস করে যাবে। তাহলে এইগুলোর যখন আপনি ক্লকের চ্যাপ্টার করবেন খুব ইজিলি হয়ে যাবে, এটা এমন কোনো ব্যাপার না। যারা ক্লকের চ্যাপ্টার করেনি তারা এমনি ঘড়ি ভালোভাবে দেখতে পারলেই কিন্তু এটা পেরে যায়। কেমন? আফটার ডিডাকশন এ কমিশন অফ 5%, 5% কমিশন দেওয়ার পরে, ডিডাক্ট করার পরে এ টিভি সেট কস্ট রুপিস 9,000, 5,000, এই 9,595, 9,595 মানে 95, এটা 5% কমিশন দেওয়ার পরে এই দামটা লেগেছে একটা টিভির। জানতে চাইছে তার মার্কেট প্রাইস কত। মার্কেট প্রাইস মানে এমআরপি, মানে ছাড় দেওয়ার আগের কথা বলতে চাইছে। কেমন? তাহলে 5% ডিসকাউন্ট দেওয়ার পরে যদি এইটা হয় তাহলে নিশ্চয়ই এটা 95% দামের সঙ্গে সমান। তাহলে একে 95 দিয়ে ভাগ করলাম, 1-1%-এর মান পেলাম। দিয়ে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে এমআরপি পাবো। যদি 5 দিয়ে গুণ করি তাহলে যে টাকাটা ডিসকাউন্ট দিচ্ছি সেইটা পাবো। এবার এইটা কাটাকাটি, আমার বইতে এই অঙ্কটা আছে। এইটা করার সময় অনেকে যারা নতুন তারা কি করে, 95 দিয়ে সুন্দর কাটে। কিরকম? 95 কে 95, 95 কে 95। এটা করলে এবার শেষ, কিচ্ছু করার নেই। 95 কে 95 দিয়ে এটা গুণ করে কত হচ্ছে? বলছে 1100 টাকা স্যার। আরে ছাড় না দিয়ে 1100 টাকা, ছাড় দেওয়ার পরে 9,595 টাকা ছাড় দেওয়ার পরে কিরকম দাম হলো? সাবধান হয়ে যাবেন কিন্তু, মানে ভুল বশত যেন না হয়ে যায়। এই ভাগটা কত হবে তাহলে? মাঝে একটা শূন্য হবে, মানে 10,100 টাকা। 10,100 টাকা। আমি ক্লাসে করানোর সময় এটা নিয়ে খুব মজা করি। বেশ কয়েকজন ভুলও করে না তা নয়, ভুলও করে। কেমন? বেশ, আমরা চলে আসি পরের অঙ্কতে। আমার বইতে পার্সেন্টেজে 57 নম্বরে আছে, আর এটাই পড়েছে 59 নম্বরে। কেমন? এ ফ্রুট সেলার সেলস 40% অফ হিজ টোটাল অ্যাপেল। 40% আপেল সে বিক্রি করেছে, তাহলে বাকি আছে কত পার্সেন্ট? নিশ্চয়ই 60% আপেল বাকি আছে, বিক্রি হতে বাকি আছে। দিয়ে বলছে অ্যান্ড স্টিল হ্যাজ 420 আপেল, এখনো তার কাছে 420টা আপেল আছে। তাহলে পার্সেন্টেজের দিক থেকে 40% বিক্রি হলে, এই যে 40% বিক্রি হলে 60% পড়ে থাকে, তাই না? পার্সেন্টেজের দিক থেকে। আর অ্যামাউন্টে ওরা বলছে না গো 420টা পড়ে আছে, তার মানে 60% সমানই 420। ব্যাস, এবার আপনি দেখুন এটা কগুণ। কগুণ এটা? 6-7-42, 7 গুণ। তাহলে 7 গুণ যদি হয় তাহলে টোটাল আপেল কত? 700। আর আপনি এটাও বলতে পারেন 60% সমান হচ্ছে 420টা, 1% সমান কত? বাই 60, 100% সমান কত? ইন্টু 100। এইসব নাটক করার দিন শেষ, ওগুলো এখন আর কেউ করে না। সিম্পল পার্সেন্টেজের সঙ্গে অ্যামাউন্টের ট্যালি করুন, যত গুণ তত আপেল আছে বা জিনিস আছে, যাই হোক না কেন। প্রিভিয়াসলি অঙ্ক আমি আপনাদেরকে করিয়েছি, বুঝতে পারবেন। তাহলে টোটাল আপেল কটা ছিল? 700টা। আর এবারে যদি বলি যে বিক্রি করেছে কতটা, তাহলে এখানে 100 দিয়ে গুণ না করে 40 দিয়ে গুণ করবো, তাহলে কত আপেল বিক্রি হয়েছে পেয়ে যাবো। যদি বলি কত আপেল এখনো আছে, তাহলে 60 দিয়ে গুণ করবো। যদি বলি কত আপেল টোটাল ছিল, তাহলে 100 দিয়ে গুণ করবো। মোদ্দা কথা হচ্ছে 420-কে 60 দিয়ে ভাগ করার সঙ্গে সঙ্গে নিউট্রাল পজিশনে এসে গেলাম, মানে 1-1%-এর মান পেয়ে গেলাম। কেমন? আমার বইয়েরই অঙ্ক, পার্সেন্টেজে 58 নম্বরে আমার বইতে আছে, এখানে 60 নাম্বার এসেছে। পর মানে আমার বইতে পর আছে, এরাও পর তুলে দিয়েছে। গোটা ভিডিওটা যেটা আছে আমার, সেটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখুন, এ পার্সন স্পেন্ড 2/3 অফ হিজ ইনকাম, তার ইনকামের 2/3 অংশ খরচ করেছে। আমার বইতে এই জায়গাটা 66.2/3 আছে। তো 66.2/3 মানেই তো 2/3, আর 33.1/3 মানেই তো 1/3। তো পার্সেন্টেজ আর ফ্র্যাকশনাল ভ্যালু আমি তো আপনাদেরকে শিখিয়েছি, তাহলে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এটা আমরা কি ভাবছি? 2/3 হচ্ছে সে কি করেছে তার ইনকামের, টোটাল যা মনে করুন তার ইনকাম, কেমন, আর তার এক্সপেন্ডিচার, আর তার মনে করুন সেভিংস। আমি 3টে ক্যাটাগরি করলাম। আর টোটাল ইনকাম এর বলছে 3/2 খরচ করেছে, তার 3 ভাগ হচ্ছে টোটাল ইনকাম, তার 2 ভাগ খরচ। তাহলে ইনকাম হচ্ছে 3 ভাগ আমরা বলতে পারি, কেমন, আর 2 ভাগ হচ্ছে তার এক্সপেন্ডিচার, তাহলে সেভিংস নিশ্চয়ই 1 ভাগ। 3 টাকা ইনকাম, 2 টাকা খরচ, 1 টাকা সেভিংস, এটা এখান থেকে আমরা পেয়ে যাই। এবার এইখানে বলে দিয়েছে যে এই 2/3 খরচ করেছে বলে ইজ অ্যাবল টু সেভ ₹1200 পার মান্থ, সেই জন্য সে 1200 টাকা পার মান্থ সেভ করতে পারছে, সক্ষম। তাহলে আমার হিসেবে সেভিংস ছিল এক অনুপাত বা 1 ভাগ বা 1 টাকা, ওরা বলছে না গো এটা 1200। তাহলে 1 ভাগ যদি 1200 হয় তাহলে 2 ভাগ মানে 2400, 3 ভাগ মানে 3-12 3600, তাহলে ইনকাম 3600, খরচ 2400, সেভিংস 1200। দেখুন কি সুন্দর ম্যাচ করলো। এবার আমাকে জানতে চেয়েছে তার পার মান্থ এক্সপেন্ডিচার কত, এক্সপেন্ডিচার তো এইটা, ব্যাস হয়ে গেল। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 2400। কেমন? তাহলে এই যে ব্যাপারগুলো ভীষণ ইজি প্রশ্ন, কঠিন তো আমার মনে হচ্ছে না, সহজই মনে হবে নিশ্চয়ই আপনাদের। আমি বলতে চাইছি যে
একটা বই আমি যেটা 2011 সালে লিখেছি, 2012 থেকে আমি প্রফেশনালি কোচিং সেন্টার শুরু করেছি, তার আগে বইটা কমপ্লিট করে তারপর শুরু করেছিলাম। তো সেই প্রশ্ন থেকে এই সহায়কের প্রশ্ন আপনি যদি দেখেন, একদম হুবহু হুবহু সব ম্যাচিং, ডিস্টার্ব নেই একদম, মানে কোশ্চেন পেপার মানে আমার বইটা হাতে নিয়েই করেছে। বেশ, দেখলেই বুঝতে পারবেন এটাও কিন্তু আমার বই থেকেই কমন, মানে নার্সারির হলেও আমার বইয়েরই অঙ্ক। আমার বইতে পার্সেন্টেজে 23 নম্বরে আছে এটা। তো এটা দিয়েছে যে 5% অফ দিয়ে ব্র্যাকেটের মধ্যে 25% অফ 1600। তাহলে 1600-র 25% মানে 4 ভাগের 1 ভাগ, তার মানে এটা কত? 400 টাকা। 1600 টাকার 25% মানে ব্র্যাকেটের ভিতরে যেটা উত্তর হওয়ার কথা সেটা 400 টাকা। সেই 400 টাকার আবার কত পার্সেন্ট? 5%। তো 400 টাকার 5% কত হয়? 20 টাকা। 400 টাকা 10% 40 টাকা, তাহলে 5% 20 টাকা উত্তর হয়ে গেল। তো এর জন্য আর খাতায় পেন লাগে নাকি? তাই না? আপনারা দেখেও বুঝতে পারছেন। বেশ। পঞ্চায়েত সহায়কের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের, খুব সম্ভবত 18 সালে মুর্শিদাবাদে সহায়ক পরীক্ষা হয়েছিল সেইটারই। তো প্রশ্ন যিনি করেছিলেন, এত সৌভাগ্য আমার যে আমার বইটা হাতে রেখেই উনি প্রশ্ন করেছিলেন। এটা একদম রীতিমতো প্রমাণিত, কেননা আমার বইতে যা ডিজিট আছে সেই ডিজিটই রেখেছেন, যা অপশন আছে সেই অপশন রেখেছেন, এটা ম্যাটার করে না। আর অনেকের বইয়ের সঙ্গে এটা মিলতে পারে। যেটা হচ্ছে আমি আমার নিজের আত্মীয় স্বজনের নাম ব্যবহার করেছি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাগনা ভাগ্নি, তো আমার ভাগনার নাম দিয়েছি, ওরা সে ভাগনার নামটাই তুলে দিয়েছে, এরকম আর কি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্রশ্নগুলো কেমন ছিল। কেমন এই প্রশ্নটা হচ্ছে পরিমিতির, পরিমিতি জ্যামিতি দুটোর মধ্যে এখানে ধরা যায় এই প্রশ্নটাকে। এত ইজি, এত ইজি, আমি অনেক প্র্যাকটিস সেটে করেছি, এটা আমার বইতে রাখিনি, কিন্তু আমি প্র্যাকটিস সেটে রেগুলার এটা দিতাম। এবং এর সঙ্গে আরো অনেক রকম ব্যাপার আছে। যেমন ধরুন দ্য রেশিও অফ দ্য রেডিয়াস অফ টু সার্কেল, দুটো সার্কেল মানে দুটো বৃত্ত, তার রেডিয়াসের রেশিও মানে অনুপাত, ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 5:4। মানে আমি দুটো, একটা হচ্ছে বড় রেশিও রেডিয়াস, আর একটা হচ্ছে ছোট রেডিয়াস, এটা 5 এটা 4। কেমন? তো যদি রেডিয়াসের অনুপাত যেটা হবে, আর আমাকে জানতে চেয়েছে যে তাদের এরিয়ার অনুপাত কত ক্ষেত্রফলে, তো এরিয়ার অনুপাত কি হয়? জাস্ট এটাকে স্কোয়ার করে দিলেই এইটা উত্তর। 5-এর স্কোয়ার 25, 4-এর স্কোয়ার 16, 25:16, এটা হতেই হবে। এবার আপনার যদি মনে হয় যে এরকমই হয়, এরকমই হয়, যা রেডিয়াসের অনুপাত থাকবে শুধু তার স্কোয়ার করে দেবো, আমার ক্ষেত্রফলের অনুপাত হয়ে যাবে। বিশ্বাস নাহলে দেখুন, এদের দুজনের রেডিয়াস হচ্ছে 5 আর 4, এটাই আমি অরিজিনাল ধরছি। তাহলে ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এটা বড় হাতের আর হবে পাই আর স্কোয়ার, আর এর বেলাতেও পাই ছোট আর তার স্কোয়ার, এটা অনুপাত। তাহলে পাই পাই কেটে চলে গেল, তাহলে পড়ে রইল কি? বড় আর স্কোয়ার আর ছোট আর স্কোয়ার অনুপাত। তো বড় আর স্কোয়ার তো এইটা, বড় তো 5, তাহলে 5-এর স্কোয়ার কত হবে? 25, এই যে এই ভদ্রলোক। আর ছোট আরটা কত? 4, তাহলে 4-এর স্কোয়ার কত হবে? 16। এই তো কথা, তাই না? তো এইটা ক্ষেত্রফলটা এরও যা হয়, পরিসীমারও তাই হয়, এর সুন্দর একটা ক্ষেত্রফল আছে বা একটা রেশিও আছে। আপনারা যদি সেই চ্যাপ্টারগুলো আমার দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। সিম্পল যেটা থাকবে তার স্কোয়ার করে দেবো, কাজ মিটে যাবে। কেন হলো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই প্রশ্নটা আমার বই থেকে আসেনি, আমার বইয়ের নয় ঠিক কথাই, কিন্তু এই প্যাটার্ন অনেক আমি করিয়েছি, কিন্তু আমার বইয়ের সাথে ম্যাচ করে না এটা। এ নাম্বার ডিভিজিবল বাই 7, একটা সংখ্যা যে 7 দ্বারা বিভাজ্য। আর কি বলেছে? হুইচ ওয়েন ডিভাইডেড বাই 4, 9, 12, যখন সেটাকে 4, 9 এবং 12 দিয়ে ভাগ করি, এ রিমাইন্ডার অফ 3 লিভস এ রিমাইন্ডার অফ 3, তখন কি করে? সে 3 অবশিষ্ট দেয়। মানে বলছে যখন কোনো একটা সংখ্যাকে 7 দিয়ে বিভাজ্য, মানে 7 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা, অলরেডি 7 দ্বারা বিভাজ্য, তাকে যখন 4, 9, 12 দিয়ে আমরা ভাগ করছি, তখন 3 রিমাইন্ডার দিচ্ছে। ন্যাচারালি কি হয়? 4, 9 আর 12, 4, 9 আর 12 এদের এলসিএম বার করতে, এদের এলসিএম হচ্ছে 36। সেই 36-এর সাথে যদি আপনি 3 যোগ করে 39 করেন, তাহলে সেটাই হচ্ছে উত্তর। কোন পার্টের? যে 4, 9 এবং 12 দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে, সেই অঙ্কটা যদি আসতো তাহলে উত্তর হতো 39। 39কে আপনি 4 দিয়ে ভাগ করুন, 3 অবশিষ্ট। 9 দিয়ে ভাগ করুন, 3 অবশিষ্ট। 12 দিয়ে ভাগ করুন, 3 অবশিষ্ট। তো এটা করতে হয় কিভাবে? 4, 9, 12 লসাগু করলাম, যেটা এই তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য, পরে তার সাথে 3 অ্যাড করে নিলাম, যে অবশিষ্ট আকারে থেকে যাবে সবার সাথে। কেমন? তো সেইটা হলো এই গল্প। এবার এই 39 যদি 7 দ্বারা বিভাজ্য হয়ে যেত, তাহলে এটাই হতো উত্তর, এটাই হতো উত্তর। কিন্তু সেই 7 দ্বারা বিভাজ্য চেক করতে গেলে এই 39 একে এর থেকে 3 বাদ দিয়ে 36-এর সাথে 1, 2, 3 এরকম করে গুণ করে 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 গিয়ে দেখতে হবে 36-এর সাথে 1 গুণ করে 3 যোগ করব, 2 গুণ করে 3 যোগ করব, 3 গুণ করে 3 যোগ করব, দিয়ে ম্যাচ করে দেখব যে কখন সে 7 দ্বারা বিভাজ্য হয়। তো সেই রকম বেলায় দেখছি যে 147, 147 থেকে 3 বাদ দিলে 144, যে এই 36-এর গুণিতক।
ব্যাস, তাহলে ম্যাচ করে গেল। উত্তর কত? 147। এটা আপনাকে একটু চেকিং করে দেখতে হবে লাস্ট পার্টটা। এই অঙ্কটা তুলনামূলক একটুখানি স্ট্যান্ডার্ড, সহায়কের যে প্রশ্ন এসেছে তুলনামূলক একটুখানি স্ট্যান্ডার্ড, ওই তুলনায় বলছি। কেমন? বেশ। যেমন এই অঙ্কটা দেখুন, হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ সেমি সার্কেল? সেমি সার্কেল মানে হচ্ছে অর্ধবৃত্ত, যেটা আর কি। সেমি সার্কেল অর্ধবৃত্ত অফ রেডিয়াস 7 সেন্টিমিটার, মানে যার রেডিয়াস হচ্ছে কত? 7 সেন্টিমিটার। তাহলে তার এরিয়া, আর একটা হচ্ছে পেরিমিটার, এরিয়া আর পেরিমিটার। এইটা আমি অনেক করিয়েছি। মানে একটা বৃত্তের আপনাকে প্রথমে রেডিয়াস নিলেন, তারপরে পেরিমিটার নিলেন, তারপরে হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল নিলেন। মানে ব্যাসার্ধ, পরিসীমা আর হচ্ছে ক্ষেত্রফল। কেমন? 7 যদি কারো ব্যাসার্ধ হয়, তাহলে 44 তার পরিসীমা হয়, 154 তার ক্ষেত্রফল। এটা একদম সুন্দর একটা ছন্দ। তো এই যে সুন্দর ছন্দতে হয় এই যে পরিসীমা বা ক্ষেত্রফল, কেমন? এইবার এটা গোটা বৃত্ত যদি 154 হয়, তাহলে অর্ধবৃত্তর কত হবে? 77। আমার মুখস্থ তো, এগুলো তো আমাদের মুখস্থ, মানে এ আর আলাদা করে ক্যালকুলেশন করতে হয় না। এবার আপনি যদি বলেন যে না আমি করব, তাহলে রেডিয়াস যদি কারো 7 হয়, তাহলে তার ক্ষেত্রফল আমাদের যেটা জানতে চাইছে কি, এই রেডিয়াস 7 সেন্টিমিটার, এরিয়া, এরিয়া মানে হচ্ছে পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার, এবার পাই মানে হচ্ছে কত? এটা হচ্ছে গোটা বৃত্তের, গোটাটার পাই আর স্কোয়ার। তাহলে অর্ধবৃত্তের কত হবে? একে হাফ দিয়ে গুণ। কেমন? এবার ফাইনালি যেটা দেখছি, হাফ দিয়ে গুণ করবো কাকে? পাই মানে হচ্ছে 22 7 হলো, আর রেডিয়াস মানে কত? 7 ইন্টু 7 দুবার, একটা সাথে কাটলাম, এটা কাটলাম 11, 7 11 77, ম্যাচ করে গেল। এই যে, তার মানে আমি এই ক্যালকুলেশনটা যে করব, যারা নতুন তারা কিন্তু গোটা বৃত্তের ক্ষেত্রফল বার করে তাকে হাফ দিয়ে গুণ করে অর্ধবৃত্তের করবে। আমরা এটা করি না, আমাদের ছেলেরাও করে না। একটুখানি পুরনো হয়ে গেলে সে বুঝে যায়, কারণ তাকে আমি তো এটা শেখাই, রেশিওটা। কেমন? এই যে পাইয়ের মান 22 7 কেন হয়, 7 কি আর 22 কি, এটা তো আমি ক্লাসে করেছি, আপনাদের ইউটিউবেও দেখবেন এটা নিয়ে 2-3টা ভিডিও আছে। কেমন? ওটা দেখে নেবেন, আশা করি আর কোনো অসুবিধা হবে না। কিছু জিনিস প্র্যাকটিস করে করে এমন একটা জায়গায় যেতে হয় যেগুলো সব অটোমেটিক হয়ে যায়। বেশ, চলে আসুন পরেরটায়। যে অফ দ্য থ্রি নাম্বারস, তিনটে সংখ্যার মধ্যে দ্য ফার্স্ট ইজ টুয়াইস দ্য সেকেন্ড, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা ধরুন। প্রথমটা হচ্ছে টুয়াইস দ্য সেকেন্ড, মানে দ্বিতীয়টাকে এক্স ধরলে প্রথমটা হচ্ছে 2x হলো, প্রথমটা দ্বিগুণ দ্বিতীয়টার থেকে। আবার বলেছে অ্যান্ড দ্য সেকেন্ড ইজ থ্রাইস দ্য থার্ড, সেকেন্ড নাম্বারটা 3 নাম্বারের থেকে 3 গুণ। তাহলে 3 নাম্বার সংখ্যাটাকে যদি এক্স ধরি, তাহলে সেকেন্ড নাম্বারটা হচ্ছে 3x, এটা একটা কন্ডিশন। তাহলে যখন থার্ড নাম্বারকে এক্স ধরছি, তখন সেকেন্ড নাম্বারটা 3 গুণ, যখন সেকেন্ড নাম্বারকে এক্স ধরছি, ফার্স্ট নাম্বারটা 2 গুণ। তাহলে আমরা যদি তিনজনকে একসাথে ভাবি, এইখানে কি হয়, একবার 3 নম্বরটাকে এক্স ধরলাম, একবার 2 নম্বরটাকে এক্স ধরলাম, তাহলে সমীকরণ করে যদি এক্স এর মান পাই, কাকে দেবো? 2 নম্বরকে না 3 নম্বরকে? ডিস্টার্ব হবে। ওই জন্য তিনজনকে একসাথে ধরতে হয়। কিরকম? 3 নম্বর সংখ্যা যা, তার থেকে 2 নম্বর সংখ্যাটা হচ্ছে 3 গুণ করলাম। আবার এই 2 নম্বর সংখ্যাটা যদি 3x হয়, তাহলে প্রথম সংখ্যাটা তার হচ্ছে 2 গুণ, তার মানে 6x। এইবার দেখুন, আমি একটা লাইনে চলে এলাম, 3 নম্বরটা x হলে 2 নম্বর নাম্বারটা 3x, 2 নম্বরটা 3x হলে প্রথম নাম্বারটা তার ডবল। তাহলে তিনটে সংখ্যা 6x, 3x আর একটা হচ্ছে x। দিয়ে আমাদের বলেছে এদের এভারেজ যদি 10 হয়, এভারেজ যদি 10 হয় তাহলে লার্জেস্ট নাম্বারটা কত? আমরা কি জানি, যখন সংখ্যাগুলোর গ্যাপিং একই হয়, আপনি এই তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ করুন, ইজিক্যাল টু 10 লিখুন, মানে আমি আপনাকে সমীকরণের কথা বলছি। আপনি যদি সমীকরণ লেখেন, এই তিনটেকে যোগ করবেন, দিয়ে 3 দিয়ে ভাগ করবেন, এরকম করে 3 দিয়ে ভাগ করে ইজিক্যাল টু 10 লিখবেন, দিয়ে এক্স এর মান তো একটা বেরোবে, এক্স এর মানটা বেরোবে, সেইটা বসিয়ে এই বড়টার সাথে গুণ করে দেবেন, দেখবেন উত্তর যা হচ্ছে, আর আমি এখন আপনাকে যেটা বলছি তার উত্তর একই হবে। কিরকম ভাবে? আমি বলছি যে যখন সংখ্যাগুলোর গ্যাপিং একই হয়, দেখুন এর থেকে ও তিনটে 3 কম, ওর থেকে ও 3 কম, তাহলে যখন গ্যাপিং একই হয় তখন এভারেজটা কে হয়? এভারেজটা মাঝখানে যে থাকে সে হয়। এবার আমার হিসেবে 3x এভারেজ, ওদের হিসেবে বলছে 10। তাহলে 3x যদি 10 হয়, তাহলে 6x কত? 6x হচ্ছে 20, উত্তর কত? তাহলে উত্তর হচ্ছে বড় সংখ্যাটা 20, আর ছোট সংখ্যাটা 10/3। এই ছোটটা x এর মানটা দেখবেন আপনার বেরোবে 10/3। তাহলে 10/3 ছোটটা, আর মেজোটা হচ্ছে শুধু 10, বড়টা হচ্ছে 20। ক্লিয়ার হলো? বেশ। এই অঙ্কটা সামান্য একটু ডিজিট চেঞ্জ কোথায় করেছে একবার দেখুন। আমার এটা 4000, আমার বইতে 5000 ছিল, ওরা হচ্ছে 4000 লিখেছে, বাকি সব একই। যা আমি ছাপিয়েছি, যা টাকা নিয়েছি, যা কমিশন, সব একই। কিরকম? ইট কস্ট ₹1 টু ফটোকপি এ সিট অফ পেপার, একটা পেপার ফটোকপি করার জন্য, গোদা বাংলায় যেটা আমরা বুঝি জেরক্স করার জন্য, যদি জেরক্সটা কথা নয়, ফটোকপিটা অরিজিনাল কথা, জেরক্সটা হচ্ছে মেশিনটার নাম। কেমন? কোম্পানিটার নাম হচ্ছে জেরক্স, যে প্রথম এই মেশিনটা বার করেছিল সেই কোম্পানির নাম জেরক্স, আর মেশিনটার নাম হচ্ছে ফটোকপিয়ার।
কি বললাম, ফটোকপিয়ার হচ্ছে মেশিনটার নাম, আর কোম্পানির নাম হচ্ছে জিরক্স। আজকে সব জিরক্স বললেই মনে করে যে ফটোকপি হচ্ছে। যাই হোক, তো একটা কপি বলছে, এক কপি জিরক্স করতে আমার, গোদা বাংলায় বলছি আর কি বুঝতে সুবিধার জন্য, এক কপি জেরক্স করতে 1 টাকা লাগে। আর কি বলেছে, হাউএভার 2% ডিসকাউন্ট ইজ অ্যালাউডেড অন অল ফটোকপিজ ডান আফটার ফার্স্ট 1000 সিট। 2% ডিসকাউন্ট দেবে প্রথম 1000টা হয়ে যাওয়ার পরে। তাহলে প্রথম 1000টায় কোনো ডিসকাউন্ট নেই, তার মানে প্রথম 1000 কপি 1 টাকা করে যদি লাগে তাহলে 1000 টাকা লাগবে, কোনো ডিসকাউন্ট নেই। তারপরে গিয়ে 2% ডিসকাউন্ট দিয়ে বলছে এই ঘটনা ঘটলে টোটাল যদি 4000 সিট আমরা জেরক্স করি তাহলে কত টাকা লাগবে। এবার 1000 হয়ে গেছে, তাহলে বাকি 3000, তাহলে বাকি 3000টা নিশ্চয়ই 1 টাকা করে লাগবে না, কত করে লাগবে, 98 পয়সা করে লাগবে, বা 0.98 টাকা করে লাগবে। দিয়ে এইটাতে গুণ করতে গিয়ে আমি ভাবছি 3000 ইন্টু 0.98, ওরে বাবার কি করে করবো, দরকার নাই। আপনি ঘুর পথে আসুন, মনে করুন 3000টা কপি 1 টাকা করে লাগলে 3000 টাকাই লাগতো, ঠিক আছে। ডিসকাউন্ট কত পার্সেন্ট, 2%। তাহলে 3000 টাকা 2% কত, 3000 টাকার 10% 300 টাকা, 1% 30 টাকা, তাহলে 2% 60 টাকা। তাহলে এই যে 3000 টাকা থেকে 60 টাকা বাদ দিয়ে দিন, 2940 টাকা, 2940 টাকা টোটাল দাম। 2000 আর 1000, 3940 টাকা টোটাল দামটা হচ্ছে, 3940 টাকা। বোঝা গেল, অঙ্ক সহজ। আমার বইতে হুবহু ওই 1 টাকা করেই আছে, 2% ডিসকাউন্টই আছে, প্রথম 1000 টাকা কোনো ডিসকাউন্ট পাবে না সেটাই আছে। শুধু আমি 5000 কপি ছাপানোর জন্য বা জেরক্স করার জন্য কত লাগবে জিজ্ঞেস করেছি, 4000 বলেছে। এদের অত দরকার নেই, 1000 এদের কম হলেও চলবে ওই জন্য, ঠিক আছে। বেশ, পার্সেন্টেজ থেকে 8টা অঙ্ক হুবহু সেম, কোনো পরিবর্তন নাই। এটা দেখুন তারই একটা ঝলক, এই অঙ্কটা আমার পার্সেন্টেজের বইতে, আমার বইতে পার্সেন্টেজে 19 নম্বরের যে অঙ্কটা আছে এটা হচ্ছে সেইটা। এই হাউস ওয়াইফ সেভ রুপি, শুধু এইটা নামটা আমার বইতে পাপাই নাম ছিল, আমার বইতে পাপাই, পাপাই সেভ রুপিস 2.5 টাকা ইন বাইং অ্যান আইটেম। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, প্রচুর মানুষ ভুল করে, অনেক মানুষ ভুল করে, কেমন। তো মুরগি হওয়া অঙ্ক বলি আমি এটাকে পড়ানোর সময়, বলছে পাপাই সেভ রুপিস 2.5 টাকা ইন বাইং অ্যান আইটেম অন সেল। সেলে একটা জিনিস বিক্রি করতে গিয়ে 2.5 টাকা সেভ করেছে, 2.5 টাকা সেভ করেছে, বিশাল ব্যাপার, ঝামেলা ঝঞ্ঝাট করে তো আমার হাউস ওয়াইফ 2.5 টাকা সেভ করেছে, চেঁচিয়ে কেঁদে আমার মনে হয়। দিয়ে বলছে ইফ শি স্পেন্ট রুপিস 25 ফর দি আইটেম, ওই আইটেমটার জন্য যদি সে 25 টাকা খরচ করে থাকে, মাইন্ড ইট, ওই আইটেমটার জন্য যদি সে 25 টাকা খরচ করে থাকে, তার মানে ওটাও দিয়েছে, কেমন। এইটা হচ্ছে এই অঙ্কটার ক্লু। অনেকে এটাকে ওভারলুক করে বেরিয়ে চলে যায়, মান্যতা দেয় না, কিন্তু এখানেই ভুলটা হয়ে যায়, যে ওই আইটেমটার জন্য সে 25 টাকা খরচ করেছে, জানতে চাইছে অ্যাপ্রক্সিমেটলি, মোটামুটি ভাবে হাউ মাচ পার্সেন্ট সি সেভড ইন দ্য ট্রানজেকশন, ওই ট্রানজেকশনে সে মোটামুটি ভাবে কত পার্সেন্ট সেভ করেছে। এবার সবাই কি করবে, যে 25 টাকা খরচ করেছে, সেভ করেছে 2.5 টাকা, ব্যাস, তাহলে কত পার্সেন্ট, 10%। যেই এটা করলো 10%, অমনি হ্যাঁ, অমনি হয়ে গেল। এবার আপনার মনে হবে এই সব বোনাস, আমি তো তাই ভাবছিলাম, কি হলো তাহলে। খেয়াল করে দেখুন, আমি বলেছি 2.5 টাকা সেভ করেছে, তার মানে ওই টাকা কি হাউস ওয়াইফকে দিতে হয়েছিল, দোকানদারকে, বলবেন না, আর দিতে হয়নি, সত্যি ওটা সেভ করেছে মানে দিতে হবে না। তারপরেও বলছে 25 টাকা দিতে হয়েছে, তার মানে 25 টাকা খরচ করেছে মানে ওটা দিতে হয়েছে। তাহলে যেটা দিতে হয়েছে সেটা হচ্ছে 25 টাকা, আর যেটা দিতে হয়নি সেটা হচ্ছে 2.5 টাকা। তাহলে জিনিসটার দাম কত ছিল। আপনি যদি বলেন 25 টাকাতে 2.5 টাকা বাঁচিয়েছে, তাহলে তো 22.5 টাকা দিত, তো 22.5 টাকা কি দোকানদারকে দিয়েছে, দেয়নি তো। ওটা আপনাকে ভাবতে হবে এইটা 25 নয়, 25 আর ওই 2.5 যোগ করে এটা হচ্ছে 27.5, 27.5 টাকাতে 2.5 টাকা বাঁচিয়েছে, তবে তাকে 25 টাকা দিতে হয়েছে। ক্লিয়ার হয়েছে। তাহলে 27.5-এ 2.5 একে কত, 100 কত, আপনি যদি করেন 1 টাকায় কত, এটা হচ্ছে 22.27, আর 100 টাকায় কত, ইন্টু 100। এটা যদি আপনি করেন, তো কাটাকাটি করে আপনি দেখবেন সুন্দর করে, এইটার সাথে কাটলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 11, কেমন। 25 × 10 মানে হচ্ছে এই 2.5 × 10 মানে হচ্ছে 25, আর তারপর 2.5 আছে মানে 11, তাহলে এই 11 দিয়ে কাটলে এটা হয়ে গেল। আপনি যদি দশমিক তুলে দিতে চান তাও কাটবেন, 11 হবে। 11 দিয়ে 100-কে কাটলে কত হবে, 9×1-11। তাহলে এইটা হচ্ছে উত্তর কত, 9 এই যে জায়গাটা, 9×1-11%, কেমন। তো 9×1-11, এটা 10-এর কাছে না 9-এর কাছে, অ্যাপ্রক্সিমেটলি যেহেতু বলেছিল, তার মানে মোটামুটি অ্যামাউন্ট আপনি বসাতে পারেন, এক্সাক্ট ফিগার বসাতে হবে না, সেটা চাইছে না ওরা, দশমিক ফশমিক বাদ দিতে পারেন। তো 9×1-11, 9-এর কাছে না 10-এর কাছে। আর 1-11 মানে 1 টাকার 11 ভাগের 1 ভাগ, মানে 10 পয়সা মতো। তাহলে 9 টাকা 10 পয়সা, সে 9 টাকার কাছে হয় না 10 টাকার কাছে হয়, আপনি বলবেন 9 টাকার কাছে। তো সিম্পল উত্তর কত তাহলে, 9%, কেমন। 10% করলেই কিন্তু নেগেটিভ, খুব ভালো অঙ্ক।
একদম এই পুরো সেটটার মধ্যে মানে 50 সহায়কের যে 20টা প্রশ্ন, তার মধ্যে 3টে রিজনিং, 17টা অঙ্ক, তার মধ্যে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড অঙ্ক হচ্ছে এইটা। এটা আমি যখন আমার বইতে আছে, আমি যখন ক্লাসে করাই তখনও আমি বলি, আর পরীক্ষা অঙ্কটা এসেছে আমি খুব খুশি হয়েছি যে আমার ওই অ্যাজাম্পশন করা অঙ্কটা এসেছে। কেমন দেখুন কেমন ভাবে বলেছে, সাম বয়েজ হ্যাভ বিন অ্যারেঞ্জড ইন এ রো ইন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার হাইট। হাইট অনুযায়ী ইনক্রিজিং অর্ডারে আছে, মানে সব থেকে ছোটা বড়টা 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 এরকম করে হাইট অনুযায়ী আছে, ইনক্রিজিং অর্ডারে আছে। বেশ ভালো কথা। দিয়ে বলছে যে ব্রতিন টলার দেন অরবিন্দ, কোথায়, হ্যাঁ, ব্রতিন টলার দেন অরবিন্দ, মানে ব্রতিন হচ্ছে সবচেয়ে মানে লম্বা এখানে, টলার দেন অরবিন্দ ইজ ইন 7th পজিশন ফ্রম ওয়ান এন্ড। এই ব্রতিনটা হচ্ছে 7 নম্বর পজিশনে আছে কোনো একটা দিক থেকে। এবারে হতে পারে এই দিক থেকে সে 7 নম্বর পজিশনে আছে, হতে পারে এই দিক থেকেও সে 7 নম্বর পজিশনে আছে, যে কোনো জায়গায় হতে পারে। কেমন, বেশ। তাহলে অরবিন্দ আর ব্রতিন, অরবিন্দকে আর একটু নিচে লিখি, ঠিক আছে। তারপরে কি বলছে, হোয়াইল অরবিন্দ ইজ ইন দ্য 10th পজিশন ফ্রম দি আদার এন্ড। অরবিন্দ অন্য একটা দিক থেকে 10th পজিশনে আছে। তাহলে যদি আমি এই দিক থেকে একে ধরি 7th, এই দিক থেকে একে ধরি আমি 10th, যদি আমি ধরি যে এই দিক থেকে ব্রতিন 7 নম্বরে ছিল, তাহলে নিশ্চয়ই অরবিন্দ এই দিক থেকে 10 নম্বরে হবে। তাহলে অরবিন্দকে আমাকে এই দিক থেকে ধরতে হবে, 10 পজিশনে আছে, এ হচ্ছে 10th পজিশনে আছে, ধরে নিতে পারি। আর যদি আমি ব্রতিনকে এই দিক থেকে 7 ধরি আর অরবিন্দকে ওই দিক থেকে ধরি, ধরতে পারবো না, কারণ অরবিন্দ থেকে ব্রতিন লম্বা, তাহলে ব্রতিনকে আগে রাখতে হবে, অরবিন্দকে তলায় রাখতে হবে। স্বাভাবিকভাবে ব্রতিনের র্যাঙ্কিংটা উপর দিক থেকে 7 হবে, তাহলে অরবিন্দর নিচের দিক থেকে 10 হবে, এছাড়া আর কোনো রাস্তা নাই, যেহেতু ব্রতিন লম্বা বেশি, ওকে উপরে রাখতে হবে। আর কি বলেছে, তাই ইফ দেয়ার আর জাস্ট 3 বয়েজ বিটুইন অরবিন্দ অ্যান্ড ব্রতিন, অরবিন্দ আর ব্রতিনের মধ্যে যদি 3জন থাকে মাত্র, এই জায়গাতে যদি 3জন থাকে, 3জন থাকে অরবিন্দ আর ব্রতিনের মধ্যে, বিটুইন অরবিন্দ আর ব্রতিন, তাহলে টোটাল কতজন ছেলে ওখানে ছিল। এবার আপনি ভাবুন, এই দিক থেকে 7 নম্বরে ব্রতিন, তারপরে আরো 3টে, তাহলে 10টা, আর অরবিন্দ এই দিক থেকে 10 নম্বরে, তাহলে 10 10, টোটাল কটা, টোটাল হচ্ছে 20টা। উত্তর কোনটা, অপশন ডি, টোটাল 20 জন আছে। আশা করি খুব কঠিন লাগেনি, ঠিক আছে, বেশ। আমি প্র্যাকটিস সেটে করিয়েছি, এটা তারই একটা মানে প্র্যাকটিস সেটে না, আমার একটা অঙ্কের লাস্টের একটুখানি পার্ট, গোটা অঙ্কটা না, এটা একটুখানি পার্ট। এটা ক্লাস 2 এর অঙ্ক, পার্সেন্টেজের দিক থেকে ক্লাস 2 এর অঙ্ক বলা যায়। হাউ মেনি লিটার্স অফ পিওর অ্যাসিড আর বিটুইন আর দেয়ার ইন 8 লিটার্স অফ এ 20% সলিউশন। কেমন বলতে চাইছে, হাউ মেনি লিটার্স অফ পিওর অ্যাসিড আর দেয়ার, পিওর অ্যাসিডটা কত লিটার আছে ইন 8 লিটার্স অফ 20% সলিউশন, 8 লিটার যে সলিউশন আছে তার মধ্যে 20%, মানে 20% হচ্ছে পিওর অ্যাসিড, এইটা পিওর অ্যাসিড 20%। টোটালটা কত, টোটাল 8 লিটার, তাহলে 8 লিটারের 20% কত হয়, 8 দিনে 16 মানে 1.6 লিটার হয়ে গেল, 1.6 লিটার উত্তর। এটা ক্লাস 2 এর অঙ্ক, বোঝা গেল। এটা আমার বইতেও আছে, একটা লাস্ট পার্ট, ওই জন্য আমি এখানে লিখিনি লাস্ট পার্ট। আর আমি প্র্যাকটিস সেটা তো এরকম অঙ্ক অনেকে দিই সময় বাঁচানোর জন্য। বেশ, অঙ্কটা রয়েছে লাস্ট অঙ্ক, যেটা হচ্ছে রাজীব বায়েস গুডস ও টুপি 6650, 6650টা আমার বইতে এই অ্যামাউন্টটাই শুধু আলাদা, বাকি সব একই। হি গেটস এ রিবেট 6%, 6% সে রিবেট পেয়েছে, আমার বইতে এটা 1000 টাকা, এই 10,000 টাকা, আমার বইতে এটা 10,000 ছিল। কেমন, তো বলছে 6000, এই যে রাজীব বাইস গুডস অর রুপিস 6650, রাজীব 6650 টাকার একটা জিনিস কিনেছে, 6650 টাকা। হি গেটস এ রিবেট 6% অন ইট, সেটাতে 6% ডিসকাউন্ট পেয়েছে, তার মানে দিতে হবে কত পার্সেন্ট, 94% দাম তাকে দিতে হবে, খুব ভালো কথা। আফটার গেটিং দ্য রিবেট, ছাড় পাওয়ার পরে, হি পে সেলস ট্যাক্স 10%, ছাড় দেওয়ার পরে তাকে 10% সেলস ট্যাক্স দিতে হয়েছে। মানে রাজীব দোকানে গেছে, একটা জিনিস কিনছে, কেনার পর 6% ডিসকাউন্ট পেয়েছে, নিয়ে চলে আসছিল, দোকানদারকে ঘ্যাট 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 করে একটা কাঁচা বিল দিয়ে ছেড়ে দিয়েছে। রাজীব বলছে কি হলো এটা, আমার পাকা বিল লাগবে, আপনি আমাকে ঘ্যাট ঘ্যাট করে একটা পচা মার্কা বিল দিলেন কেন। তো রাজীবকে বলছে দোকানদার, হা গো, পাকা বিল নেবে, আবার পাকা টাকা দেওয়ার বেলা দেবে না, মানে কি টাকা দিতে হবে, বলছে সেলস ট্যাক্স দিতে হবে, জিএসটি দিতে হবে, ভ্যাট দিতে হবে, অমুক দিতে হবে, তমুক দিতে হবে, ভাত তরকারি সব দিতে হবে। এবার বলছে ঠিক আছে আমি ট্যাক্স দেবো, আমার কোনো অসুবিধা নেই, সেলস ট্যাক্স নাও, কিন্তু আমাকে পাকা বিল দিতে হবে, ঠিক আছে। তো সেলস ট্যাক্স কত, 10%, সেইটা রাজীবের সাথে জুড়ে নিল, মানে 10% সেলস ট্যাক্স হলে টোটাল দামটা 110% তাকে এখন দিতে হবে। ব্যাস হয়ে গেল সুন্দর করে। তাহলে এই কাটাকাটি যদি আমরা করি, কাটাকাটি হলে আমার বইতে যেহেতু অ্যামাউন্ট আমি সহজ দিয়েছিলাম, এই অ্যামাউন্টটা একটু কঠিন, এইটা উত্তর হবে 6876 টাকা 10 পয়সা, 6876 টাকা 10 পয়সা। এইটুকুই শুধুমাত্র ফারাক, আর কিছু না। আপনি চাইলে
একটা শূন্য কেটে দিয়ে একটা দুটো কেটে দিলেন, 665 ইন্টু 94 করে দিলে 2 ঘর আগে দশমিক বেশি দিলে কাজ মিটে গেল। ঠিক আছে, এই হলো পঞ্চায়েত নিয়োগের বা সহায়ক পরীক্ষার প্রশ্নপত্র। আপনারা দেখে যদি বুঝতে পারেন খুব ভালো কথা। আমি একবার আপনাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন এই প্রশ্নটা, প্রথম প্রশ্ন রিজনিং এর, আমার বইয়ের নয়। দ্বিতীয় প্রশ্নটা এটা বইয়ের নয়, আমার প্র্যাকটিস সেটের ছিল। আমি আমার বইয়েরটা দেখাচ্ছি আপনাকে যে কতগুলো আমার বইতে ছিল। এই প্রশ্নটা আমার বইতে 62 নাম্বার একটা হলো। পরের প্রশ্নটাই আমার বইতে 61 নাম্বার দুটো হলো। তারপরে প্রশ্নটা এই প্রশ্নটা আমার বইয়ে 56 নাম্বার তিনটে হলো। এইটা আমার বইয়ে 57 নাম্বার, দেখুন 56ও দিয়েছে 57ও দিয়েছে, তাহলে চারটে হলো। দেখুন 58ও দিয়েছে, আমার বইতে 56, 57, 58 তিনটেই দিয়েছে, তাহলে কটা হলো? 5টা হলো নাকি? এইটা আমার বই 23 নম্বরের অঙ্ক, দেখুন 6টা হলো। এটা আমার বইয়ের অঙ্ক, দেখুন 7টা হলো। এইটা বইয়ের নয় কিন্তু প্র্যাকটিস সেটের। আর তারপরে হচ্ছে এটাও আমার প্র্যাকটিস সেটের, তাহলে 8টা 9টা হয়ে গেল। এটা আমার বইয়ের পার্সেন্টেজের 18 নম্বর অঙ্ক, 10টা হয়ে গেল। এটা আমার বইয়ের 19 নম্বর অঙ্ক, 11টা হয়ে গেল। ব্যাস, এই 11টা। তাহলে 11টা অঙ্ক হচ্ছে আমার বইয়ের। কেমন? আমার বইয়ের 17টা অঙ্ক পড়েছে, তার মধ্যে 11টা আমার বইয়ের। ভাবুন এবারে, হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার কথা। 20টা অঙ্কের মধ্যে 17টা হচ্ছে ম্যাথ, 3টে হচ্ছে রিজনিং। তো 17টার মধ্যে 11টা আমার বইয়ের, আবার একটা চ্যাপ্টারে। আপনার ভাবা যায়? অবাক হয়ে যাওয়ার মতো ব্যাপার। আমিও অবাক হয়ে গেছি যখন প্রশ্ন দেখেছি। যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফিরছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার। যদি লাস্টে বলে যাই, যদি আমাদের সাথে এই পঞ্চায়েত প্রিপারেশন নিতে চান, আমাদের অফলাইনে আসতে চান, ইমিডিয়েটলি চলে আসুন। অনলাইনটা 3 দিন আগে ক্লাস শুরু হয়ে গেছে। আপনারা যদি অনলাইনে যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করুন। ওপরে নিচে যে ফোন নাম্বার স্ক্রল হচ্ছে সেইখানে যোগাযোগ করে চলে আসুন। ডাইরেক্টলি আমাদের অ্যাপ ইনস্টল করে নিজেই কোর্স নিয়ে নিতে পারেন। আমাদের অ্যাপের নাম হচ্ছে 22 এক্সাম বুস্টার। 22 এক্সাম বুস্টার অ্যাপের নাম। সেটা ইনস্টল করে ওই আদার্স কোর্সের মধ্যে গিয়ে পঞ্চায়েতের কোর্সটা পাবেন। সেখানে পেমেন্ট করে, যেমন পদ্ধতি আছে ইউটিউবে কেমনভাবে করতে হয় কোর্স পারচেজ, সেটা নিয়েও আমার ভিডিও বানানো আছে। তবুও আপনারা যদি চান আমাদের অফিসিয়াল নাম্বার একবার ফোন করবেন, আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার।